আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে আছি তাহিরা আক্তার বানু, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। আজ নবম দশম শ্রেণীর বায়োলজি বিষয়ে অধ্যায় অষ্টম নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে হয়তো অন্য ক্লাস করে ফেলেছো, যার কারণে তোমাদের রিল্যাক্সের জন্য আমি তোমাদেরকে একটি গল্প শোনাতে চাচ্ছি। গল্পটি আসলে একটি বাস্তব, যে আমার জীবনের ঘটনা। গল্পটি বাস্তব জীবনের ঘটনা। তখন আমি এসএসসি-তে পড়ি। এসএসসি পাশ করে এইচএসসির গণ্ডিতে উঠেছি। তখন দেখো, এসএসসিতে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে ভর্তি হয়। তো আমি যেহেতু মহিলা কলেজ থেকে পড়ালেখা করা, সব আমার বান্ধবী, তো তেমনি এক বান্ধবীর জীবনের ঘটনা বলছি তোমাদেরকে। তোমরা গল্পটি শুনবে এবং খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ আমি যে প্রশ্ন করব তার উত্তরটি কিন্তু গল্পের মধ্যেই লুকিয়ে রয়েছে। তো গল্পটা আমি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার যে বান্ধবী গল্পটি বলেছে সে কিন্তু তার নিজের জীবনের ঘটনাটি বলেছে এবং ও একটু রসিক টাইপের। তো ও এরকম গল্প করছে আমাদের টিফিন আওয়ারে, আমরা সবাই বসে আছি। তো বলতেছে, শোন আজকে কি ঘটনা হয়েছে। তো আমরা সবাই খুব অধীর আগ্রহে বলছি যে হ্যাঁ, বল কি গল্প। তো বলছে যে গত রাতে আমাদের বাসায় মেহমান এসেছিল। আমরা স্বভাবতই অনেক রান্না বান্না করা হয়, তার সঙ্গে অধিকাংশই ছিল আমাদের আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, তারপর মনে করো দুধের তৈরি অনেক জিনিস। তো যাই হোক, ওরা এগুলো খেয়েছে এবং যথারীতি আজকে আর কি যে গল্প করছিল, ওই দিন ওরা সকালে দুই বোন, ওরা বড় বোন আর আমার বান্ধবী ছোট, ঘুম থেকে উঠেছে। এখন বড় বোন টয়লেটে গিয়েছে। সেই সময় আমার বান্ধবীরও খুব চাপ, আর পারছি না রে থাকতে, আপু যে কখন বের হয়, এইভাবে আর কি সে বলছে। তখন কি করলো, তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে টয়লেটের সামনে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলছে, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমার দাঁড়ায়। তার এই গান শুনে তার আপু এখন মনে করলো যে না, আসলেই আমার বোনের একটু সমস্যা হয়েছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে আসি। সে তার যথারীতি তার কার্য সেরে টয়লেট থেকে বেরিয়ে আসলো। তারপর আমার বান্ধবীও টয়লেটে গেল। তো টয়লেটে গিয়ে সেও টয়লেট সেরে এসে বলতেছে, কি আরাম। এবং তারপর তার বড় বোনের কাছে গিয়ে বলছে, আপু আপু জানিস কিরে, তো ভোগের চেয়ে না ত্যাগেই আনন্দ বেশি। কি শিক্ষার্থী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আসলে এই গল্পের মাঝেই এখন আমি যে প্রশ্নটি করব তার উত্তর কিন্তু তোমরা খুঁজে পাবে। আশা রাখি উত্তরও দিতে পারবে। প্রশ্নটি হচ্ছে, এই যে দুই বোন সকালবেলা উঠে টয়লেটে গিয়ে কোন ধরনের জৈবিক প্রক্রিয়াটি সম্পূর্ণ করে আসছে, বলতে পারবে? ঠিক ধরেছ, রেচন প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয় রেচন প্রক্রিয়া। তোমরা সকলেই খাতায় লিখে নাও রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়া সকলে খাতায় লিখে নাও। এবার আসা যাক, রেচন কি, তাই না? রেচন কি, এটি কিন্তু আমি আমার গল্পের মধ্যে তোমাদেরকে কিছুটা বলে দিয়েছি যে জৈবিক প্রক্রিয়া। রেচন হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া। তাহলে আমরা লিখতে পারি, দেখো তোমরাও খাতায় লিখে নাও, জৈবিক জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া লিখে নাও। এরপরে দেখো, বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন, এই যে তারা আমিষ জাতীয় খাদ্যটি খেয়েছিল, তাহলে আমিষ জাতীয় খাদ্যের বিপাক ক্রিয়ার ফলে, বিপাক ক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়েছিল? দেখো,
নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন ঘটিত বর্জ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উচ্চারণটি কিন্তু তোমরা বর্জ্য পড়বে, বজ্র নয়, বর্জ্য। বর্জ্য পদার্থ কি করলো? বর্জ্য পদার্থ দেখো দেহ থেকে নিষ্কাশন করলো, দেহ থেকে বের করে দিল। আমার বান্ধবী এবং তার বোন দুইজনে কি মূত্রটা দেহ থেকে কি করলো? বের করে দিল। তাহলে দেহ থেকে বের করে দেয়, দেহ থেকে বের করে দেয়া। তাহলে এখন আমরা বলতে পারি রেচনটা কি। দেখো, রেচন হচ্ছে একটি মানব দেহের একটি জৈবিক প্রক্রিয়া। রেচন, আমি আবার বলছি, দেখো, রেচন একটি মানব দেহের জৈবিক প্রক্রিয়া যা বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেয়। কেমন? এই প্রক্রিয়াটাই হচ্ছে রেচন। তোমরা একটু আগেই গল্পের মাধ্যমে দেখতে পেলে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন পড়বে, বিশেষ করে জীববিজ্ঞান যখন পড়বে, তখন কিন্তু কখনো মুখস্থ করার চেষ্টা করবে না, বুঝে তারপরে মুখস্থ করার চেষ্টা করবে। যেমন এখানে আমরা এই পয়েন্টগুলো যদি মনে রাখি, আমাদের পয়েন্ট কয়টি পয়েন্ট আমরা দেখলাম? 4টি পয়েন্ট। যে জৈবিক প্রক্রিয়া, রেচন হলো একটি জৈবিক প্রক্রিয়া। আমরা যদি রেচন বলি, তাহলে রেচন হচ্ছে একটি জৈবিক প্রক্রিয়া যা বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি তোমরা বুঝে পড়ো, তাহলে কিন্তু জিনিসটি তোমাদের মনে থাকবে। এবার দেখো, এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হলো, এটি যদি কোনো কারণে দেহে জমা হয়, যদি কোনো কারণে দেহে জমে থাকে, তাহলে কি হয়? নানা ধরনের অসুখ হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। এবার দেখো রেচন তন্ত্র কি। এবার আসা যাক রেচন তন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার শাখায় রয়েছে তারা নিশ্চয়ই জানো তন্ত্র কি। তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত, তাই না? অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র তৈরি হয়। আর রেচন তন্ত্র তেমনি অনেকগুলো অঙ্গের সমন্বয়ে যে তন্ত্র গঠিত, অঙ্গ মিলে কি তৈরি হয়? তন্ত্র গঠিত হয়। আর যে তন্ত্র দেহ থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, তাকে কি বলে? সেই তন্ত্রটিকে বলা হয় রেচন তন্ত্র। এখন যেহেতু আমি বললাম যে রেচন তন্ত্র হচ্ছে অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত, তাই না? এবার আসো আমরা একটি মডেল দেখি, রেচন তন্ত্রের মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা দেখো একটি রেচন তন্ত্রের মডেল দেখতে পাচ্ছ। মডেল দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বৃক্ক, তাই না? কয়টি বৃক্ক রয়েছে? দেখো, একটি এবং আরেকটি। অর্থাৎ মানব দেহে বৃক্ক রয়েছে 2টি। বৃক্ক আমরা কিন্তু সাধারণত কম বুঝে থাকি, মানে শুনেছি, কিন্তু যদি কিডনি বলি তাহলে কিন্তু সহজেই তোমরা চিনতে পারবে, হ্যাঁ কিডনি, তাই না? অনেকে কিডনি প্রতিস্থাপন করে, কিডনি নষ্ট হয়ে যায়। তাহলে সেই কিডনি বা বৃক্ক কয়টি রয়েছে? 2টি, অর্থাৎ 1 জোড়া। এবং এই যে এখানে দেখো ইউরেটার, লম্বা যে হলুদের মতো একটু নালিকা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ইউরেটার। এরপরে এই গোল অংশটি হচ্ছে মূত্রথলি। মূত্রথলির রংটি দেখো হলুদ। তাহলে মূত্রথলির যে রংটি হলুদ, তার কারণ কি তোমরা বলতে পারবে কেউ? আচ্ছা, এটি আমি ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার কারণে কিন্তু মূত্রটির রং কেমন হয়ে থাকে? হালকা হলুদ রঙের হয়ে থাকে। এটি তোমরা মনে রাখবে। এছাড়া অনেকে দেখেও থাকবে, যারা তোমরা মূত্র
নমুনা পরীক্ষা করার জন্য দিয়ে থাকো টেস্ট টিউবে। আর যারা দেওনি তারা এই যে এটি দেখো মূত্রথলিটা কেমন হলুদ রঙের হয়ে থাকে। আর মূত্রথলিটা ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে হলুদ হয়ে থাকে। আর এটা হচ্ছে মূত্রনালী। তাহলে আমরা কি কি দেখতে পেলাম দেখো, রেচন তন্ত্রে এটি হচ্ছে বৃক্ক, তারপরে ইউরেটার, মূত্রথলি এবং মূত্রনালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্গগুলো মিলেই কিন্তু রেচন তন্ত্র গঠিত হয়েছে। তোমাদেরকে একটি জিনিস আমি বলে রাখি, আর পাশাপাশি দেখো এখানে এই যে লাল রঙের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডর্সাল অ্যাওর্টা, এটা রেনাল ধমনী। রেনাল ধমনীটি বৃক্কে প্রবেশ করে। এই যে লাল অংশটি দেখতে পাচ্ছ রেনাল ধমনী, এটি হচ্ছে ধমনী। এটি কি করে বৃক্কে প্রবেশ করে, খাস কাটা অংশকে হাইলাম বলে, এখান দিয়ে বৃক্কে প্রবেশ করে। আর এই যে দেখো এই নীল অংশটি, এটা হচ্ছে রেনাল শিরা। এই শিরাটি কি করে বৃক্ক থেকে হাইলাম দিয়ে বেরিয়ে আসে। আর এই অংশটির নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। এই যে লম্বা যেটা দেখতে পাচ্ছ নীল অংশটি, এটি হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে আমরা রেচন তন্ত্রের কি কি অঙ্গ নিয়ে গঠিত এটি আমরা দেখলাম। এরপরে আমরা একটু চিত্র অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সঙ্গে সঙ্গে চিত্রটা অঙ্কন করে ফেলো। আমরা যদি এটিকে বৃক্ক ধরি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরাও আঁকিয়ে ফেলো। এই যে দেখো এটি হচ্ছে এখানে মূত্রথলিটা। তোমরা অনেকেই খুব সুন্দর আঁকাতে পারো, আবার যারা মনে করো যে আমি তো আঁকাতে পারি না, তাদের ভয়ের কিছু নেই। তোমরা মোটামুটি একটু চিহ্নিত করতে পারলেই হলো। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু চিহ্নিতটা এরকম এরকম এইভাবেও করতে পারতাম, তাই না? কিন্তু যদি আমরা এভাবে চিহ্নিত করি তাহলে দেখো চিত্রটাকে কেমন লাগছে, একটু এলোমেলো এবড়ো থেবড়ো, তাই না? তোমরা যখন লিপস্টিক দাও কি করো, লিপ লাইনার দিয়ে দাও, তাই না? লিপ লাইনার দিয়ে তারপর লিপস্টিক দিলে কি হয়, সুন্দর লাগে, মার্জিত লাগে। ঠিক তেমনি ভাবে যখন আমরা চিত্র অঙ্কন করব তখন কিন্তু এবড়ো থেবড়ো করে অঙ্কন করব না। আর অনেকেই যদি তোমরা দেখো কারো লিপস্টিক এবড়ো থেবড়ো দেওয়া, তাহলে কি তোমরা হাসো না, মানে দেখেই হেসে ফেলো। ঠিক তেমনি এই চিত্র অঙ্কনে যদি তোমরা এরকম এবড়ো থেবড়ো করে আঁকো তাহলে কিন্তু তোমাদের কি মনে হবে, একটু কেমন যেন, মার্জিত নেই, সৌন্দর্য নেই। তাহলে আমরা কি করব, অবশ্যই যখন চিত্র অঙ্কন করব তখন কিন্তু আমরা একদিকে এক লেভেলে সুন্দর করে অঙ্কন করব, যাতে দেখতে সুন্দর লাগে। দেখো কিভাবে এখানে একটা বর্ডার তোমরা দিতেও পারো হালকা করে, যাতে তোমার বোঝার সুবিধার জন্য দিয়ে নিলে। এর বাইরে তোমার চিহ্নিতটা যাবে না। দেখো এটি আমি চিহ্নিত করছি, এখানে বৃক্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সঙ্গে সঙ্গে তোমরাও এঁকে ফেলো বৃক্ক। এরপর এটি হচ্ছে ইউরেটার। কি নাম? ইউরেটার বা রেচন নালী। এটিকে কি বলে? রেচন নালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলো। আরেকটি নাম আছে গোবিনী। তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন এই নামটি জানতে পারবে। এটির ইংরেজিটা লিখো ইউরেটিয়ার। ইউরেটার। বৃক্কের ইংরেজি তো তোমরা সকলেই জানো, কিডনি, KIDNEY, বৃক্ক অথবা কিডনি। এরপরে এটি হচ্ছে মূত্রথলি। মূত্রথলি। মূত্রথলির ইংরেজি হচ্ছে ইউরিনারি ব্লাডার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেক সময় শুনে থাকবে অনেকের সিজার করার সময় অথবা অপারেশন করার সময় ইউরিনারি ব্লাডার ফুটো হয়ে ইউরিন পড়তেই থাকে, সেই ইউরিনারি ব্লাডার হচ্ছে এটি।
তাহলে ইংরেজিটা লিখে নাও, URINARY, ইউরিনারি, BLADDER, ব্লাডার। আর এটা হচ্ছে মূত্র নালী, মূত্র নালী, ইউরিথ্রা। লিখে নাও সবাই। এটা তোমরা চিত্র অঙ্কনের পর অবশ্যই নিচে লিখবে চিত্র রেচন তন্ত্র, রেচন তন্ত্র। এরপরে যদি তোমরা আরো সুন্দর করতে চাও তাহলে কি করবে, চিত্রটা অঙ্কন করার আগে এরকম চারদিক দিয়ে একটা বর্ডার টেনে নিবে, দেখবে যে আরো সুন্দর লাগছে, তাই না? যদি এরকম বর্ডার টেনে দাও, টেনে দিয়ে চিত্র অঙ্কন করো তাহলে আরো সুন্দর লাগবে। আর যেহেতু তোমরা বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান পড়বে, তোমাদের অবশ্যই 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 চিত্র অঙ্কন করতে হবে। আমি যে মডেলটা দেখালাম সেই মডেল দেখে পড়তে হবে, বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই। শুধুমাত্র দেখো এই নামগুলো হয়তো তোমাদের মুখস্থ করতে হবে, কারণ নামগুলো তোমাদের জানা নেই, তাই না? ইউরেটার হয়তো তোমরা এই প্রথম শুনলে, তারপরে মূত্রন থলি, মূত্রনালী, এই জিনিসগুলো মনে রাখার জন্য হয়তো মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে পড়তে হবে কি কি অংশ নিয়ে রেচনতন্ত্র গঠিত, তাহলে আর ভুল হবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসবো রেচন পদার্থ কি কি। রেচনতন্ত্র জানলাম, এবার রেচন পদার্থ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই ইতিপূর্বে জেনেছো রেচন পদার্থ হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। রেচন পদার্থ বলতে মূলত রেচন পদার্থ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বোঝায়। কি বোঝায়? নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায়, তাই না? রেচন বলতে মূলত কি বোঝায়? রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বুঝিয়ে থাকে। আর মানব দেহের এই রেচন পদার্থ, এই যে গল্পে বললাম কি করলো, 2 বোন মূত্র ত্যাগ করলো, তাই না? তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অর্থাৎ রেচন পদার্থগুলো মূত্রের মাধ্যমে, কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে আসে, মূত্রের মাধ্যমে, তাই না? মূত্রের মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে আসে। এখানে তোমাদের অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে, যেহেতু অবজেক্টিভ টাইপ তোমাদের প্রশ্ন হয়, আবার সৃজনশীলে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, সেই জন্য একটা জিনিস মনে রাখবে, এই যে মূত্রের মাধ্যমে বের হয়, তাহলে মূত্রে প্রায় 90 ভাগ উপাদানই হচ্ছে, কত ভাগ? 90 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 90 ভাগ উপাদানই হচ্ছে কি? পানি। এটি মনে রাখবে। তাহলে মূত্রের প্রায় 90 ভাগ উপাদানই হচ্ছে পানি। আর তাহলে বাকি উপাদানগুলো কি কি? এবার বাকি উপাদানগুলো কি কি একটু জেনে নেই। বাকি উপাদানগুলো যখন পড়বো তখন কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ কয়টি উপাদান আছে আগে এই নাম্বারিং করে এই বিষয়টি মাথায় নিয়ে নেব। এখানে দেখি কয়টি উপাদান আছে। 1 নাম্বার ইউরিয়া, 2 ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তোমরা অনেকেই শুনে থাকবে, বাবা মারা বিভিন্ন পরীক্ষা করেন, ক্রিয়েটিনিন পরীক্ষা। ক্রিয়েটিনিন লিখে নাও সবাই খাতায়। ক্রিয়েটিনিন। 4 হচ্ছে বিভিন্ন ধরনের লবণ।
বিভিন্ন ধরনের লবণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি যে বললাম মূত্রে 90% পানি থাকে, আর বাকি উপাদানগুলো মুখস্থ করবে না, এই নামগুলো মুখস্থ করবে এবং কয়টি আছে এই জিনিসটি মনে রাখার চেষ্টা করবে। যেমন 4টি রয়েছে, 4টি উপাদান রয়েছে, যেমন 1 ইউরিয়া, 2 ইউরিক অ্যাসিড, 3 ক্রিয়েটিনিন এবং 4 বিভিন্ন ধরনের লবণ। তাহলে এই যে আমরা যদি বুঝে পড়ি, তাহলে যে কোনো একটি বাদ গেলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে যেহেতু তোমার 4টি উপাদান, পানি ছাড়াও 4টি উপাদান রয়েছে, তাহলে যদি 3টি লিখো তখন মনে পড়বে নিশ্চয়ই আমার একটি উপাদান বাদ পড়ে গেছে। আর যখন মুখস্থ করবে তখন কিন্তু বাদ পড়লেও সেটি বুঝতে পারবে না। তো এই হলো রেচন পদার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার মানব দেহের রেচন অঙ্গ কোনটি? যেহেতু রেচন তন্ত্রে আমরা কয়টি অঙ্গ দেখেছি? 4টি অঙ্গ দেখেছি। তাহলে রেচন অঙ্গ কোনটি? রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। রেচন অঙ্গ বৃক্ক। রেচন অঙ্গ হচ্ছে প্রধানত বৃক্ক, আরো রয়েছে কিন্তু প্রধানত হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। এখন আমরা বৃক্কের গঠন নিয়ে আলোচনা করব। বৃক্কের গঠন দেখো, তোমরা মডেল আগেই দেখেছো। এই যে এটি হচ্ছে বৃক্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি দেখো তোমরা, এটি হচ্ছে বৃক্ক, তাই না? বৃক্ষটি যদি আমরা বাহ্যিক দিক থেকে লক্ষ্য করি তাহলে কি হবে? বৃক্ষটি দেখতে কেমন বলো তোমরা নিজেরাই? ঠিক ধরেছো, সিমের বীজের মতো, তাই না? বৃক্ষটি হচ্ছে সিমের বীজের মতো। এর বাহির এবং রংটি কেমন? লালচে ধরনের। রংটি হচ্ছে লালচে ধরনের বৃক্ক। এখন দেখো এটির বাহিরের দিকে কিন্তু কেমন? উত্তল, আর ভেতরের দিকে অবতল। এই ভাঁজ খাওয়া অংশকে বলা হচ্ছে হাইলাম। ঠিক আছে? তো এটি হচ্ছে বৃক্কের বাহিরের দিকে গঠন আমরা দেখলাম। এরপরে এখান থেকে দেখো, এই যে হাইলাম যে বললাম, আরেকটু তোমাদের বলে রাখি, হাইলাম থেকে দেখো মূত্রনালী বা ইউরেটার এবং এই যে বৃক্কীয় শিরা বা রেনাল শিরা যেটা বলেছে, যে নীল ধরনের, এটি বেরিয়ে আসে হাইলাম দিয়ে। আর এই যে লাল অংশ যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃক্কীয় ধমনী। এটি কি হয়? হাইলাম দিয়ে বৃক্কে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বৃক্কটির অবস্থান কোথায়, তাই না? আমি যদি বৃক্কটিকে এভাবে ধরি, আচ্ছা, বৃক্কটির অবস্থান দেখো, এটি যদি আমার উদর হয়ে থাকে, উদর চিনতে পারছো? উদর তো সবাই জানো। আচ্ছা, উদর, আমাদের যে উদর রয়েছে, উদর গহ্বরের পেছনে, এবং আমাদের মেরুদণ্ড তো ঠিক চেনো তোমরা। এই যে পিঠের মাঝ বরাবর যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ডের কোন দিকে? দেখো মেরুদণ্ডের দুদিকে। কেমন? পিঠের মাঝ বরাবর মেরুদণ্ডের দুদিকে। এবং আমাদের যে এই যে বক্ষ পিঞ্জর রয়েছে, এই বক্ষ পিঞ্জরের নিচে কিন্তু পিঠ সংলগ্ন। পিঠ চেনো তো তোমরা? এই যে পিঠ সংলগ্ন এর অবস্থান। তাহলে অবস্থানটা যদি আমরা একটু লিখে দেখার চেষ্টা করি, তাহলে দেখো অবস্থান, বৃক্কের অবস্থানটি কোথায়? তাহলে উদর গহ্বরের পিছনে, উদর গহ্বরের পেছনে, মেরুদণ্ডের পেছনের অংশে, লিখে নাও তোমরা আমার সঙ্গে সঙ্গে, মেরুদণ্ডের দুদিকে, মেরুদণ্ডের
দুদিকে বক্ষ পিঞ্জরের নিচে বক্ষ পিঞ্জরের নিচে কোথায় পিঠ সংলগ্ন, পিঠ সংলগ্ন অবস্থিত, পিঠ সংলগ্ন অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মেরুদণ্ড কোন দিকে? সামনে না, নিশ্চয় মেরুদণ্ড কোথায় থাকে? পেছনে থাকে, তাই না? পেছনের দিকে। তাহলে আমরা অবস্থানটি অবশ্যই একটু বুঝে পড়বো, মুখস্থ করবো না, বারবার বলছি আমি। তাহলে উদর গহ্বরের পেছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপেঞ্জরের নিচে পিঠ সংলগ্ন অবস্থিত হচ্ছে এই বৃক্কের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বৃক্কের অবস্থান এবং বাহ্যিক যে বৃক্কের গঠন সেটি দেখতে পেলে। এখন আমরা বৃক্কের লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করবে। তোমরা আমার সঙ্গে চিহ্নিত চিত্রটি এঁকে ফেলো, খুব দ্রুত চিহ্নিত চিত্রটি এঁকে ফেলো। অবশ্যই আমরা কি করব, প্রথমে একটা লেবেল করে নেব যাতে আমাদের চিত্রটি দেখতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে কোনো চিত্র আঁকাও না কেন অবশ্যই চারদিক দিয়ে একটু বাউন্ডারি করে নেবে, তাহলে সুবিধা হবে। এই যে দেখো, আমি বৃক্কের চিত্রটি আঁকার চেষ্টা করছি। তোমরা একটু আমার সঙ্গে আঁকানোর চেষ্টা করো। এটা কিন্তু কঠিন নয়, তোমাদের চিত্র দেখে হয়তো মনে হবে যে এটা অনেক কঠিন, আসলে কিন্তু তোমরা যতটা কঠিন মনে করছো ততটা কঠিন নয়। এই এখানে দেখো, বৃক্কটা হচ্ছে সম্পূর্ণ এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত। এই তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত বৃক্কটা, এটিকে আমরা বলছি রেনাল ক্যাপসুল। এটিকে আমরা কি বলছি? রেনাল ক্যাপসুল। অর্থাৎ বৃক্কটি যে তন্তুময় পেশি দ্বারা আবৃত বা তন্তুময় পেশি দিয়ে আবরণ দিয়ে যে বেষ্টিত থাকে সেটি হচ্ছে রেনাল ক্যাপসুল। এরপরে রেনাল ক্যাপসুল সংলগ্ন যে অংশটি রয়েছে, দেখো তোমরা একটু বুঝে পড়ার চেষ্টা করো, যে সংলগ্ন যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কর্টেক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও কর্টেক্স। তাহলে তন্তুময় আবরণ দ্বারা বেষ্টিত অংশটির নাম রেনাল ক্যাপসুল। তারপর হচ্ছে তোমার রেনাল ক্যাপসুল সংলগ্ন যে অংশটি সেটি হচ্ছে কর্টেক্স, এবং ভেতরের দিকে রয়েছে মেডুলা। ভেতরের দিকে মেডুলাগুলো একটু আঁকিয়ে ফেলো। তোমাদের দেখতে চিত্রতে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে কিন্তু তা নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো অনেক সোজা। এই যে ভেতরের দিকে দেখো, এই অংশটি হচ্ছে মেডুলা। ভেতরের দিকের অংশটিকে কি বলা হচ্ছে? মেডুলা বলা হচ্ছে। এই এখন তাহলে মেডুলা কোনগুলো দেখো, আমরা চিহ্নিত যদি করি, এটি আর এটি দুটি চিহ্নিত করতে পারি। এটি হচ্ছে মেডুলা, ভেতরের দিকের অংশটি কি বলছে? মেডুলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মেডুলা দেখতে পাচ্ছ, এই মেডুলায় কিন্তু সাধারণত আমি একটু উপরে লিখে দিচ্ছি, 8 থেকে 12টি পিরামিড থাকে। 8 থেকে 12টি রেনাল পিরামিড। পিরামিড গুলো কি রকম দেখো, এই যে আমি দেখাই দিচ্ছি এখানে, এই প্রত্যেকটাতে কয়টি করে থাকে? 8 থেকে 12টি রেনাল পিরামিড থাকে।
এটির নাম হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড, পিরামিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নিও এই রেনাল পিরামিড থেকে। রেনাল পিরামিড গুলো আবার নিচের দিকে এসে অগ্রভাগে মিলিত হয়ে রেনাল পিরামিড গুলো আবার অগ্রভাগে প্রসারিত হয়ে রেনাল প্যাপিলা গঠন করে। এই যে দেখো, এটা আমি এইভাবে চিহ্নিত করছি, রেনাল প্যাপিলা। এই যে রেনাল পিরামিড গুলো অগ্রভাগে প্রসারিত হয়ে কি করছে, রেনাল প্যাপিলা গঠন করছে। এছাড়াও দেখো, এই প্রতিটি বৃক্কে এক বিশেষ ধরনের নালিকা থাকে, একে ইউরিনিফেরাস নালিকা বলে। সেই নালিকাটি দেখো, আমি এখন তোমাদের দেখাচ্ছি, যদি তোমাদের বইয়ে যদি এখানে আছে, আমি এটাতে দেখাচ্ছি যে এখানে দেখো এই যে নেফ্রন এবং সংগ্রাহক নালিকা, এটি হচ্ছে নেফ্রন এবং এই যে লম্বা একটা নালীর মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। এই নেফ্রন এবং সংগ্রাহক নালিকা মিলে কিন্তু তৈরি হচ্ছে, আমি একটু তোমাদের বোঝার জন্য এটা নিচে লিখলাম, তৈরি হচ্ছে ইউরিনিফেরাস নালিকা। কি নালিকা? ইউরিনিফেরাস নালিকা। তোমরা এটি ইউরিনিফেরাস নালিকা দুটি অংশ নিয়ে, একটি হচ্ছে নেফ্রন, এটি দুটি অংশ, আমি বোঝানোর জন্য তোমাদের দিচ্ছি। একটি হচ্ছে নেফ্রন আর একটি সংগ্রাহী নালিকা, ইউরিনিফেরাস নালিকা, এই দুটি নিয়ে গঠিত। তাহলে এই যে নেফ্রন রয়েছে, নেফ্রনে মূত্র তৈরি হয়, আর সংগ্রাহী নালিকা কি করে, এই মূত্রটা সংগ্রহ করে দেখো, এই যে তোমার এটির নাম হচ্ছে ইউরেটার, তাই না? ইউরেটার। এই ইউরেটারের যে প্রশস্ত অংশটি রয়েছে, এটিকে বলা হচ্ছে পেলভিস। এটিকে কি বলা হচ্ছে? পেলভিস। আমি একটু মিশাই দেই, এই প্রশস্ত অংশটাকে বলা হচ্ছে পেলভিস। দেখো, এই প্রশস্ত অংশটি, এটি হচ্ছে পেলভিস। তাহলে এই সংগ্রাহক নালিকা, নেফ্রন কি করছে, মূত্র তৈরি করছে, সংগ্রাহক নালিকা সেটি কি করছে, মূত্র সংগ্রহ করে এই যে পেলভিসে নিয়ে আসছে। পেলভিসটা কি, যে ইউরেটারের প্রশস্ত অংশটিকে কি বলা হচ্ছে, পেলভিস। এই পেলভিসে মূত্রটি নিয়ে আসছে, এরপর দেখতে পাচ্ছ এখানে নিয়ে আসছে। তাহলে চিত্র আমরা কি লিখবো? চিত্র বৃক্কের লম্বচ্ছেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চিহ্নিত অবশ্যই একদিকে করবে এবং চারদিকে মার্জিন সুন্দরভাবে দিয়ে চিত্র অঙ্কন করবে। তাহলে আমরা আজকে বললাম রেচন কি, রেচন পদার্থ কি, রেচন তন্ত্র কি, রেচন অঙ্গ, যে প্রধান অঙ্গ বৃক্ক, তার আমরা লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দেখলাম। এখন বৃক্কের কাজ কি দেখো, বৃক্কের কাজ হচ্ছে এই যে শরীরে অতিরিক্ত পানি, বৃক্কের কাজ আপাতত আমরা একটু জেনে রাখবো। বৃক্কের কাজ দেখো, যে শরীরের যে অতিরিক্ত তোমরা জানো অতিরিক্ত পানি, মূত্রে পানি থাকে, তাই না, 90% প্রায়। অতিরিক্ত পানি, তারপর লবণ এবং জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে, এবং জৈব পদার্থ, তাই না, জৈব পদার্থ এই রেচনের মাধ্যমে দেহ থেকে বের করে দিয়ে বৃক্ক দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য কি করে, রক্ষা করে। এটি হচ্ছে বৃক্কের। আপাতত আমরা একটু জানলাম, আগামী ক্লাসে আমরা নেফ্রনের গঠন এবং এর কাজ নিয়ে আলোচনা করব, তখন আমরা বিস্তারিত কাজটি আরো লিখতে পারবো। তো এবার তোমরা বাড়ির কাজ, আমি তোমাদের মডেল তৈরি করে দেখিয়েছি। আমি মডেলটি তৈরি করেছি তুলা, তারপর কাপড় আর স্ট্র দিয়ে। তোমরা নিজেরাই তোমাদের সৃজনশীল ক্ষমতা দিয়ে তোমরা যেভাবে পারো
অবশ্যই রেচন প্রক্রিয়া পড়ার আগে রেচন তন্ত্রের মডেল তৈরি করে নিয়ে যদি পড়ো তাহলে সেটি কি হবে, তোমাদের জন্য ভালো হবে, চিরস্থায়ী হবে পড়াটি। তোমরা আর ভুলে যাবে না, অন্যকে বুঝাতে সাহায্য করবে। তাহলে তোমরা একটি মডেল তৈরি করবে এবং বাড়ির কাজ রেচন তন্ত্রের মডেল তৈরি করবে। আর এটি কিন্তু বিদ্যালয় খুলে তোমরা আমার কাছে এবং সংশ্লিষ্ট শিক্ষকের কাছে, যারা আমার শাখায় আছে তারা আমার কাছে সই করায় নিবে এবং তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখে যে তোমরা এরকম মডেল তৈরি করে পড়াশোনা করেছো, তারা যেন আরো উন্নত পদ্ধতিতে পড়াশোনা করতে পারে। সেটি একটা দৃষ্টান্ত তোমরা রেখে যাবে। আমি মনে করি আমার সই এবং তারিখ সহ আমি দিয়ে দেবো, তোমরা এটা শোপিসের মতো ব্যবহার করতে পারবে। তো মডেল তৈরি করবে। আর যে চিত্র রয়েছে, চিহ্নিত চিত্র রেচনতন্ত্র এবং বৃক্কের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আর একটু কথা আমি বলেই শেষ করে দিব। সেটি হচ্ছে, তোমরা যখন, যেহেতু তোমাদের সৃজনশীল, দেখো সৃজনশীলে কিন্তু অবশ্যই উদ্দীপকে মনে করো এরকম একটি বৃক্কের ছবি দেয়া থাকলো, এরকম বৃক্কের ছবি দেয়া আছে, চিহ্নিত করা আছে এ। এখন প্রশ্ন হলো যে চিহ্নিত চিহ্নিত চিত্র অঙ্কন করো। তোমরা অনেকেই কি করো, তোমরা অনেকেই দেখো চিহ্নিত মানে কিন্তু বৃক্ক, তোমরা ঠিকই লিখেছো হচ্ছে বৃক্ক, বৃক্ক লিখেছো, কিন্তু অঙ্কন করার সময় রেচন তন্ত্রটা এঁকে দিয়েছো, তা করবে না। তোমরা শুধুমাত্র বৃক্কের যে লম্বচ্ছেদের যে চিত্রটা রয়েছে তোমরা সেটি আঁকবে, কখনোই রেচন তন্ত্র মানে পুরা চিত্রটা আঁকাবে না। এটা কিন্তু রেচন তন্ত্র বলেনি, শুধুমাত্র আমাদের একটি অঙ্গ, বৃক্ক যে একটি অঙ্গ, রেচন অঙ্গ, সেটি আঁকতে বলেছে, আমাদের রেচন তন্ত্র আঁকতে বলেনি। আমি খাতা কাটার সময় অনেক দেখেছি তোমরা এই ভুলটি। তাহলে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা আগামী ক্লাসের জন্য তোমাদের আগামী ক্লাস দেখার প্রত্যাশা রেখে আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।